তো ৫ই আগস্ট ২০২৪ বাংলাদেশের ইতিহাসে এটা কিন্তু একটা বিশাল বড় দিন। মানে যে দিনটায় ১৫ বছরের একটা শাসনের অবসান ঘটল। এখন প্রশ্নটা হলো, এত বড় একটা পরিবর্তনের পেছনে আসলে মূল কারিগরটা কে ছিল? চলেন একটু তথ্যগুলো ঘেঁটে দেখি কি উত্তর পাওয়া যায়। হ্যাঁ, আজকের এই পুরো আলোচনাটার মূল প্রশ্ন কিন্তু এটাই। এই যে পতনটা হলো, এটা কি কোনো একজন বা একটা গ্রুপের খুব ভেবে চিন্তে করা কোনো পরিকল্পনা, নাকি এটা ছিল আসলে লাখ লাখ মানুষের মনে জমে থাকা ক্ষোভের একটা ফাইনাল বিস্ফোরণ? আমরা এক এক করে প্রত্যেকটা দিকে খতিয়ে দেখব। তারিখটা মাথায় গেঁথে নিন, ৫ই অগস্ট ২০২৪। মানে এটা কিন্তু কোনো সাধারণ বিক্ষোভের দিন ছিল না, একদমই না। বিশ্লেষকরা তো এটাকে সরাসরি একটা গণ অভ্যুত্থান বলছেন। মানে এমন একটা দিন যেদিন দেশের সাধারণ মানুষ আর তাদেরও আগে ছাত্রসমাজ নিজেদের অধিকারের দাবিতে সোজা রাস্তায় নেমে এসেছিল। আর এই অভ্যুত্থানের শেষটা, সে তো ছিল আরও নাটকীয়। দেশের তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেষ পর্যন্ত হেলিকপ্টারে করে দেশ ছাড়তে বাধ্য হন, আর এভাবেই একটা লম্বা শাসনের ইতি ঘটে। আচ্ছা, তাহলে চলুন এবার একটু গভীরে যাই। এই পুরো ঘটনার পেছনে চালিকা শক্তিটা আসলে কারা ছিল? একদম সামনে মানে দৃশ্যপটে আমরা কাদেরকে দেখেছি? ছাত্রদেরকে, তাই না? চলুন প্রথমে তাদের ভূমিকাটা একটু ভালো করে দেখা যাক। দেখুন, আন্দোলনের একদম নেতৃত্বে ছিল এই মুখগুলো: নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আর তাদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্য সব সমন্বয়করা। সত্যি বলতে এরাই ছিল সেই তরুণ দল যারা নিজেদের মেধা আর সাহসকে পুঁজি করে লাখ লাখ মানুষকে একটা জায়গায় নিয়ে আসতে পেরেছিল। কিন্তু একটা ঘটনা পুরো দেশকে একেবারে নাড়িয়ে দিয়েছিল, আর সেটা ছিল খুবই মর্মান্তিক। ১৬ই জুলাই রংপুরে আবু সাইদ নামে একজন ছাত্রের আত্মহতি। এই ঘটনাটা আন্দোলনে একটা নতুন মাত্রা এনে দেয়। বলা যায়, তার এই আত্মত্যাগই দেশজুড়ে মানুষের মনে ক্ষোভের আগুনটা দাউ দাউ করে জ্বালিয়ে দেয়। আর এটাই ছিল পতনের দিকে যাওয়ার একটা বিরাট বড় টার্নিং পয়েন্ট। তো ছাত্ররা যদি হয় আগুনের স্ফুলিঙ্গ, তাহলে প্রশ্ন আসে, এই আগুনের জ্বালানিটা কি ছিল? কোত্থেকে এলো এত শক্তি? এবার আমরা সেই দিকেই তাকাব, সেই অনেক দিন ধরে জমে থাকা ক্ষোভের দিকে, যা এই আন্দোলনটাকে একটা গণবিস্ফোরণের চেহারা দিয়েছিল। দেখুন, বিশ্লেষকরা এখানে একটা থিওরির কথা বলেন। এটাকে বলা হয় পাউডার কেক থিওরি। মানে তাদের মতে দেশটা আসলে একটা বারুদের স্তূপের মতো হয়েছিল, রেডি ছিল জ্বলে ওঠার জন্য। আর ছাত্ররা কি করল? তারা শুধু সেই বারুদে আগুনের সলতেটা ধরিয়ে দিল। কিন্তু সেই বারুদটা আসলে কি ছিল? আসলে বারুদ তো আর একদিনে জমা হয়নি, তাই না? এর শুরুটা হয়েছিল গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর থেকে মানুষের ভরসা হারিয়ে যাওয়ার মধ্য দিয়ে। খেয়াল করে দেখুন, ২০১৪, তারপর ২০১৮, আর সবশেষে ২০২৪, পরপর ৩টা বিতর্কিত সাধারণ নির্বাচন। অনেকেই মনে করেন এই নির্বাচনগুলো মানুষের ভোটের অধিকারটাই কেড়ে নিয়েছিল। আর এর সাথে যোগ হয়েছিল আরও অনেক কিছু। একদিকে ভোট দিতে না পারার হতাশা, অন্যদিকে আয়নাঘরের মতো জায়গায় গুম হয়ে যাওয়ার ভয়। তার উপর ছিল লাগাম ছাড়া দুর্নীতি আর এমন সব জিনিসের দাম যা মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছিল। সব মিলিয়ে সাধারণ মানুষের পিঠটা একদম দেয়ালে ঠেকে গিয়েছিল। আচ্ছা, এবার আসি এই আলোচনার সবচেয়ে চূড়ান্ত আর বলা যায় সবচেয়ে নাটকীয় অংশে। পতনের একদম শেষ মুহূর্তে পর্দার আড়ালে আসলে কি ঘটছিল? সেনাবাহিনীর ভূমিকাটাই বা ঠিক কী ছিল তখন? শেষ ২৪ ঘণ্টা, সে এক রুদ্ধশ্বাস নাটকীয়তা। ভাবুন একবার, বিক্ষোভকারীরা পুরো রাজধানী ঢাকা ঘিরে ফেলেছে। তখন সরকারকে বলা হলো পরিস্থিতি সামলাতে সেনাবাহিনীর সাহায্য নিতে। নির্দেশও এলো হস্তক্ষেপ করার। কিন্তু সেনাবাহিনী তারা নিজেদের লোকের উপর, সাধারণ মানুষের উপর গুলি চালাতে সরাসরি না করে দেয়। আর এই একটা সিদ্ধান্তই পুরো খেলার মোড় ঘুরিয়ে দিল। এরপরই সরকারের কাছে একটা ফাইনাল মেসেজ গেল, যা আসলে পতনের ঘণ্টা বাজিয়ে দিয়েছিল। তবে ঘটনা শুধু দেশের ভেতরেই সীমাবদ্ধ ছিল না। কিছু আন্তর্জাতিক বিশ্লেষক কিন্তু আরেকটা দিকের কথাও বলছেন, আর সেটা হলো ভূ-রাজনৈতিক সমীকরণের পরিবর্তন। তাদের মতে আশেপাশের দেশগুলোর অবস্থান
আর বিশ্বের বড় বড় শক্তিগুলোর স্বার্থ এই পট পরিবর্তনে একটা ভূমিকা রাখতে পারে। যদিও এই ব্যাপারটা এখনো পুরোপুরি পরিষ্কার না, তারপরও এটাকে একটা বেশ গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে দেখা হচ্ছে। তাহলে এত সব তথ্য আর বিশ্লেষণের পর চলুন আমাদের সেই একদম শুরুর প্রশ্নে ফিরে যাই। শেষ পর্যন্ত এই পতনের মূল কারিগরটা তাহলে কে? আচ্ছা, এর জন্যে কি কোনো একজন মানুষ বা একটা গোষ্ঠীকে দায়ী করা যায়, নাকি আসল সত্যিটা তার চেয়েও অনেক বেশি জটিল? তথ্যপ্রমাণ কিন্তু সেদিকে ইঙ্গিত করছে। এটা কোনো একজনের পরিকল্পনা ছিল না, বরং এটা ছিল অনেকগুলো শক্তির একটা সম্মিলিত প্রভাব। সুতরাং শেষ কথা হলো, এই পতনের পেছনে কোনো একক মাস্টারমাইন্ড ছিল না। এটা ছিল মূলত দুটো শক্তির মেলবন্ধন। একদিকে ছিল ভয়ডরহীন ছাত্রসমাজ, আর অন্যদিকে ছিল দেয়ালে পিঠ ঠেকে যাওয়া কোটি কোটি সাধারণ মানুষ। আর তারা একসাথে প্রমাণ করে দিয়েছে যে জনগণের শক্তি আসলে শেষ কথা। তো এই ঐতিহাসিক পরিবর্তনের পর এখন সবচেয়ে বড় প্রশ্নটা কিন্তু রয়েই গেল, নতুন বাংলাদেশ এবার কোন পথে হাঁটবে? এর উত্তর তো সময়ই বলে দেবে। তবে একটা জিনিস একদম পরিষ্কার, এই পুরো পরিবর্তনের মূল কারিগর ছিল এই দেশেরই সাধারণ মানুষ, যারা নিজেদের ভাগ্যটা নিজেদের হাতেই লিখতে চেয়েছিল।